নমস্কার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে সিগনিফিক্যান্স অফ ডিসিশন মেকিং অন এডুকেশন। সিগনিফিক্যান্স অফ ডিসিশন মেকিং অন এডুকেশন, এই যে বিষয়টি, এই বিষয়টিতে আমরা সাধারণভাবে তিনটে টেকনিক্যাল জায়গাকে আমরা আজকে ফোকাস করব। সেটা হচ্ছে ডিসিশন মেকিং কীভাবে শিক্ষার যে সমস্ত শিক্ষা সিস্টেম বা এডুকেশন সিস্টেমের বা এডুকেশনের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এসেন্সিয়াল বা ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলোকে এক্সিকিউট করার ক্ষেত্রে বা সেগুলোকে কন্ডাক্ট করার ক্ষেত্রে এই ডিসিশন মেকিং প্রসেস বা ডিসিশন মেকিংয়ের স্ট্র্যাটেজি বা প্রিন্সিপালস বা মেকানিজমগুলো কীভাবে এডুকেশনাল সিস্টেমের অ্যাক্টিভিটিগুলোকে কন্ডাক্ট করার ক্ষেত্রে সাহায্য করতে পারে বা সাহায্য করে থাকে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো ডিসিশন মেকিং বলতে সাধারণভাবে আমরা জানি যে একাধিক বিকল্পের মধ্যে কোনো একটা সমস্যা নিরিখে যখন কোনো একটা সমস্যা, জটিল সমস্যা বা পরিস্থিতি আমাদের সামনে আসছে, সে সমস্যাটা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার জন্য বা সেই সমস্যাটির উপযুক্ত সমাধানের জন্য আমাদের সামনে যখন অনেকগুলো অল্টারনেটিভ থাকে, অনেকগুলো বিকল্প থাকে, সেই বিকল্পের মধ্য থেকে একাধিক বিকল্পের মধ্য থেকে নির্দিষ্ট বিকল্প নির্বাচন করার যে প্রক্রিয়াটি, সেটাই হচ্ছে সাধারণভাবে ডিসিশন মেকিং। এবং সেই বিকল্প নির্বাচনের সময় অনেকগুলো দিক বা অনেকগুলো বিষয়কে, ডেফিনেট দিকগুলোকে বা বিষয়গুলোকে, আমাদেরকে নির্দিষ্ট কতগুলো বিষয় রয়েছে সেগুলোকে ফোকাস করা দরকার। অনেক নিয়মকানুন বা নিয়মনীতি রয়েছে, সেগুলোকে ফোকাস করা দরকার আছে। তো যাই হোক, এই হলো ডিসিশন মেকিং। আজকে আমরা আলোচনা করব যে শিক্ষা প্রক্রিয়ার যে সমস্ত অপরিহার্য কাজকর্মগুলো রয়েছে, সেখানে বিভিন্ন রকমের জটিলতা বা বিভিন্ন রকম পরিস্থিতি আমরা দেখতে পাই। সেই শিক্ষা প্রক্রিয়ার সে বিভিন্ন রকম জায়গা বা জটিল সেক্টর যেগুলো রয়েছে বা আবশ্যিক যে ক্ষেত্রগুলি রয়েছে, সেগুলোর জন্য আজকে ডিসিশন মেকিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো কীভাবে হেল্প করবে, তাহলে শুরু করা যাক। প্রথম ক্ষেত্র, এইমস অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড ডিসিশন মেকিং। প্রথম যে ক্ষেত্রটি রয়েছে, আমরা সাধারণভাবে জানি যে শিক্ষার যে লক্ষ্য, সে শিক্ষার লক্ষ্য হচ্ছে যে অঞ্চল বা যে প্রদেশ বা যে ক্ষেত্রে, এক কথায় বলতে চাইছি, যে রাজ্যে বা যে দেশে বা রাজ্যে, আজকে যদি আমরা ভারতবর্ষের নিরিখে বিচার বিশ্লেষণ করি, ভারতবর্ষ কতগুলি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। সে অঙ্গরাজ্য, তাহলে কি হয়েছে, সেই ভারতবর্ষের যে ভারতবর্ষে বসবাসরত ভারতীয়রা বা ভারতীয় যে বিভিন্ন সমাজ, এই যে ভারতীয় বিভিন্ন সমাজ ব্যবস্থা, এক কথা হচ্ছে সমাজের বিভিন্ন যে ব্যক্তির যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, প্রয়োজন বোধ, জীবনশৈলী, জীবনকে উন্নত করার, সমৃদ্ধ করার যে একটা মনোপ্রকৃতি বা মানসিকতা, সে সমস্ত বিষয়গুলোকে যাতে যথার্থভাবে রিফ্লেক্ট করা যায়, সেগুলোকে যথার্থভাবে মান্যতা দেওয়া যায়, সেই জন্য কিন্তু এডুকেশন সিস্টেমের একটা গুরুত্ব রয়েছে বা একটা গুরুত্বপূর্ণ আবশ্যিকতা রয়েছে। অর্থাৎ বলতে গেলে বলা যায় যে সমাজের চাহিদা বা সমাজের স্বপ্ন পূরণ করারটা হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সমাজ যেভাবে চাইবে, সমাজ যেভাবে তার বর্তমান এবং ভবিষ্যৎ অতীতকে মর্যাদা দেওয়ার মাধ্যমে সমাজের যে অতীত বা অতীতের যে সমস্ত সম্পদ রয়েছে, যে সমস্ত সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, রিসোর্স রয়েছে, সেগুলোকে যথাযথভাবে মান্যতা দেওয়া, সেগুলোকে যথাযথভাবে ইউটিলাইজ করার মাধ্যমে বর্তমানে চাওয়া পাওয়া বা বর্তমানের বিভিন্ন এক্সপেকটেশন, অ্যাসপিরেশনের জায়গাগুলোকে গুরুত্ব দেবে সমাজের, পাশাপাশি সেগুলো ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, সে ভবিষ্যৎ প্রজন্মের চাওয়া পাওয়াগুলো যাতে যথার্থভাবে মিট করতে পারে, সেই চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা সম্ভব হয়, সেই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ বর্তমানে চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে, ভবিষ্যতে চাওয়া পাওয়াকে এনশিওর করতে, তার জন্য যোগ্য সামাজিক সদস্য বা যোগ্য সামাজিক নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রক্রিয়ার কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বোপরি আমরা জানি যে সমাজের মধ্য দিয়েই কিন্তু রাষ্ট্র নির্মাণ হয়। তাহলে যে রাষ্ট্রের যে অভিব্যক্তি, রাষ্ট্রের যে চাওয়া পাওয়া বা স্বপ্ন, ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা যা রয়েছে, সে রাষ্ট্রের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা সব কিছুকে যথাযথভাবে মান্যতা দেওয়ার জন্য কিন্তু মূল যে প্রক্রিয়াটি একটি রাষ্ট্রযন্ত্রে বা একটি সমাজ ব্যবস্থায় বিশেষভাবে রয়েছে,
ভারতবর্ষে বিশেষভাবে রয়েছে, পৃথিবীর সর্বত্রই রয়েছে, সেই বিশেষ ব্যবস্থাটি হচ্ছে শিক্ষা প্রক্রিয়া, শিক্ষাতন্ত্র, এডুকেশনাল সিস্টেম। এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে সমাজের স্বপ্ন পূরণ হয়, চাওয়া পাওয়া পূরণ হয়। বর্তমানে চাওয়া পাওয়া পূরণ করার সম্ভাবনা রয়েছে বা স্বপ্ন পূরণ হয়। ভবিষ্যতের চাওয়া পাওয়ার বা স্বপ্ন পূরণ করার সম্ভাবনা বা সম্ভাবনা যেমন রয়েছে সেটা হয়েও থাকে। পাশাপাশি অতীতের যে সমস্ত সংস্কৃতি, ঐতিহ্য, রিসোর্স ইত্যাদি যা রয়েছে যেগুলোকে মান্যতা দেওয়া সম্ভব হয়। তাই বলা হচ্ছে যখন আমরা এই যে শিক্ষার লক্ষ্য ঠিক করব, সে শিক্ষার লক্ষ্য ঠিক করার সময় আমাদেরকে, অর্থাৎ যারা ঠিক করবেন, যারা শিক্ষাতন্ত্রের সাথে সম্পর্কযুক্ত এক্সপার্ট ব্যক্তি বা বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন, জ্ঞানী ব্যক্তি রয়েছেন, ওনারা যখন এই লক্ষ্যগুলোকে নির্ধারণ করবেন, লক্ষ্য নির্ধারণ করার সময় সমাজকে মান্যতা দেওয়া, সমাজের বিভিন্ন দিকগুলোকে মান্যতা দেওয়া, সমাজের যে সম্পদ রয়েছে সেগুলো সম্পর্কে মান্যতা দেওয়া, একই রকমভাবে সমাজের যে ভবিষ্যৎ চাহিদা সেগুলোকে গুরুত্ব দেওয়া, এই সমস্ত বিষয়গুলো যাতে যথার্থভাবে ইন্টিগ্রেট করা যায়, যথার্থভাবে ইনক্লুড করা যায়, এমন বিশেষ রকমের লক্ষ্য ঠিক করার প্রয়োজনীয়তা রয়েছে বা লক্ষ্য ঠিক করতে হয়ে থাকে বা লক্ষ্য ঠিক করতে হয়। তাহলে সেক্ষেত্রে শিক্ষার লক্ষ্য কী হবে আর কি হওয়া উচিত, শিক্ষার লক্ষ্য কি হবে বা কি হওয়া উচিত, পাশাপাশি সেই লক্ষ্য পূরণ করার জন্য শিক্ষার কি ধরনের উদ্দেশ্য বা অবজেক্টিভ থাকা দরকার, কি উদ্দেশ্য থাকা দরকার এবং কেন থাকা দরকার, এবং সেগুলো কিভাবে এক্সিকিউট করা যাবে, সেগুলো কিভাবেটা পরে আসছি, যে কি লক্ষ্য রয়েছে এবং কি উদ্দেশ্য রয়েছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে নির্বাচন করা বা চয়ন করার ক্ষেত্রে এই এক্সপার্ট ব্যক্তিদেরকে কিন্তু প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়। এবং এই যে ডিসিশন মেকিংয়ের যে অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজিগুলো রয়েছে, সেই স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচগুলোকে যদি সেই বিশেষজ্ঞ ব্যক্তিগণ বা অভিজ্ঞ ব্যক্তিগণ যারা এই শিক্ষার লক্ষ্য ঠিক করছেন, শিক্ষার উদ্দেশ্য ঠিক করছেন, এবং লক্ষ্য ঠিক করার সময় বিভিন্ন রকম সামাজিক প্রেক্ষিতগুলোকে, রাষ্ট্রীয় প্রেক্ষিতগুলোকে, দার্শনিক প্রেক্ষিতগুলোকে, ঐতিহাসিক প্রেক্ষিতগুলোকে গুরুত্ব দেবে। অর্থাৎ যখন লক্ষ্য নির্বাচন করবেন তখন নির্বাচন করার সময় কিন্তু সিদ্ধান্তের দরকার আছে, তাই সেই সিদ্ধান্তটাই লক্ষ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। তো সিদ্ধান্ত গ্রহণের সময় যিনি সিদ্ধান্ত নেবেন বা যারা সিদ্ধান্ত নেবেন বিভিন্ন পার্সপেক্টিভসগুলোকে বিচার বিশ্লেষণ করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। কি পার্সপেক্টিভস, যেমন সোশ্যাল পার্সপেক্টিভস বিচার বিবেচনা করতে হবে, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভস, একই রকমভাবে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভস, ইকোনমিক পার্সপেক্টিভস, এরকম বিভিন্ন রকমের পার্সপেক্টিভসগুলোকে ফোকাস করতে হবে এবং সেখান থেকে স্পেসিফিক জায়গাগুলোকে সিলেক্ট করতে হবে ফর দি পারপাস অফ ডিসিশন মেকিং। ডিসিশন নেওয়ার সময় কিন্তু এই জায়গাগুলোকে ফোকাস করতে হবে এবং এইগুলো ফোকাস করার সময় ডিসিশন মেকিংয়ের যে অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি বা প্রিন্সিপালসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সে অভিজ্ঞ ব্যক্তিদেরকে বা এক্সপার্ট ব্যক্তিদেরকে সেগুলোকে কনসিডার করে সেগুলোকে এক্সারসাইজ করার মধ্য দিয়ে সেই পার্সপেক্টিভসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো একটা সমাজযন্ত্রে বা কোনো একটা সমাজ ব্যবস্থার জন্য যদি উপযুক্ত শিক্ষার লক্ষ্য নির্বাচন করতে হয়, সেই লক্ষ্য পূরণ করার জন্য উপযুক্ত শিক্ষার উদ্দেশ্য ঠিক করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে হয় এবং তার জন্য অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হয়, অ্যাপ্রোচ সিলেক্ট করতে হয়। সেই অ্যাপ্রোচ সিলেক্ট করা, অ্যাক্টিভিটি সিলেক্ট করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বা এফেক্টিভ ডিসিশন মেকিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমরা বলবো যে শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে, শিক্ষার উদ্দেশ্য সিলেক্ট করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে, শিক্ষার সেই লক্ষ্যগুলো কিসের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে বা প্রকাশিত হবে বা প্রতিফলিত হবে, সেটা হচ্ছে কারিকুলাম। এরপরে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে শিক্ষার কাজটি রয়েছে সেটা হচ্ছে কারিকুলাম অ্যান্ড ডিসিশন মেকিং। কারিকুলাম কি না, তো আমাকে কি করতে হবে, সেই লক্ষ্য পূরণ করার জন্য, শিক্ষার লক্ষ্য পূরণ করার জন্য বা শিক্ষার উদ্দেশ্য পূরণ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে লার্নারদের জন্য স্পেসিফিক কোর্স ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি ডিজাইন করতে হবে। কোর্স ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো লার্নার, যেমন এখানে কোর্সের বিষয়টি কি বলে দিচ্ছি, যে কোনো লার্নার 10 বছর পড়াশোনা করবে বা 15 বছর পড়াশোনা করবে, তো 15 বছরের পড়া তো শুরু থেকেই শেষ করতে পারে না। অর্থাৎ 15 বছর পৌঁছানোর পরে যে জিনিসগুলো শিখবে সেগুলো তো প্রথম বছরে পড়তে পারবে না। তার জন্য কি করা হয়েছে, তার জন্য একটা সিকোয়েন্সিয়াল একটা লজিক্যাল সিকোয়েন্স সেট করে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, প্রতি বছরে কিছু শিখবে, সেই জন্য সে প্রতি বছর একটা করে নামকরণ করা হয়েছে কোর্স।
সে প্রথম বছরে এই কোর্স পড়বে, 1 ক্লাস পড়বে, সেকেন্ড 2 ক্লাস পড়বে, 3 ক্লাস পড়বে, 5 ক্লাস পড়বে, 12 পড়বে, এরকম বিভিন্ন রকমের কোর্স সিকোয়েন্সিয়ালি লজিক্যালি জেনারেট করা হয়েছে। বেসিক্যালি তাদের যে সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি, হ্যাঁ, সেই সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির যে সমস্ত প্রিন্সিপালসগুলো রয়েছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের যে জায়গাগুলি রয়েছে, সেগুলো নীতিকে বা নিয়মকে ফোকাস করার মাধ্যমে মূলত কী করা হয়েছে, কোর্স ডিজাইন করা হয়। যাই হোক, তো প্রত্যেকটা কোর্সের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা একটা পার্টিকুলার ইয়ার বা কোনো একটা 1 বছর বা 2 বছরের যদি কোনো কোর্স থাকে সময়ের পরিপ্রেক্ষিতে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কি অ্যাক্টিভিটি লার্নাররা করবে, কি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে লার্নাররা পার্টিসিপেট করবে, সেই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তারা বিভিন্ন ইনফরমেশান গ্যাদার করবে, সেই ইনফরমেশানগুলোকে অ্যানালাইসিস করবে, তার ভিত্তিতে তাদের ভাবভঙ্গি বা দৃষ্টিকোণ গঠিত হবে। সেই অ্যাক্টিভিটিগুলোকে যখন অর্গানাইজড ওয়েতে সিলেক্ট করা হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারিকুলাম। সে কারিকুলাম ডেভেলপমেন্ট বা কারিকুলাম কনস্ট্রাকশান, কারিকুলাম ট্রানজাকশান, কারিকুলাম ইভ্যালুয়েশান, এই যে বিভিন্ন রকমের যে কাজগুলো রয়েছে, প্রত্যেকটা কাজেই কিন্তু স্পেসিফিক্যালি পার্ট টু পার্ট কী আছে, অনেক সিদ্ধান্ত নিতে হয়। যেমন দেখা যাক, যখন কারিকুলাম ডিজাইন করা হবে, সেখানে কি করা হবে, কারিকুলাম ডিজাইন করার সময় কারিকুলাম কোন মডেলগুলোকে আমরা ফলো করব, কিভাবে স্টেপ ফলো করব, কিভাবে সিকোয়েন্সিয়ালি কারিকুলামটাকে ডিজাইন করব ফর এ পার্টিকুলার কোর্স, কীভাবে আমাকে ডিজাইন করতে হবে। ঠিক একই রকমভাবে সেই কারিকুলাম যখন ডিজাইন করা হবে, অর্থাৎ করা হবে ডিজাইন বা একটা ব্লু প্রিন্ট সেট করে নেওয়া হলো বা একটা সিনট্যাক্স জেনারেট করে নেওয়া হলো, সেই সিনট্যাক্স অনুসারে যখন অ্যাক্টিভিটিগুলোকে সেখানে ইনকালকেট করা হচ্ছে, সেই অ্যাক্টিভিটিগুলো সেখানে যখন মার্চ করা হচ্ছে, যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাহলে সেই কোন অ্যাক্টিভিটিগুলো থাকবে, কোন অ্যাক্টিভিটি থাকবে, অনেক রকমের অ্যাক্টিভিটি থাকতে পারে। কোন অ্যাক্টিভিটিগুলো সুইটেবল হবে, কোন অ্যাক্টিভিটিগুলো লার্নারদের যে সাইকোলজিক্যাল যে ম্যাচুরিটি তার পরিপ্রেক্ষিতে অ্যাপ্লিকেবল হবে, কোন অ্যাক্টিভিটিগুলো তাদের ফিজিওলজিক্যাল সেটআপস বা তার সোশিওলজিক্যাল পার্সপেক্টিভসের পরিপ্রেক্ষিতে সুইটেবল হবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজকে যথাযথভাবে নির্বাচন করার জন্য প্রতি ক্ষেত্রে সিদ্ধান্তের দরকার আছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়, অর্থাৎ যতগুলো কাজ সেখানে ইনক্লুড হবে, কারিকুলামে ইনক্লুড হবে, কোর্সের নিরিখে যতগুলো পার্টিসিপেশনের এরিয়া সিলেক্ট করা হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপার্ট অ্যানালাইসিসের মাধ্যমে, অ্যাপ্রোপ্রিয়েট ইভ্যালুয়েশনের মাধ্যমে, অ্যাপ্রোপ্রিয়েট বা এফেক্টিভ ডিসিশনের মাধ্যমে কিন্তু আমাদের সেই কাজগুলো সেখানে ইনক্লুড হবে, ইনকালকেট হবে। এবং সেই কাজগুলো যখন কারিকুলাম কনস্ট্রাকশনের সময় বা কারিকুলাম ডেভেলপমেন্টের সময় যখন এগুলো ইনকালকেট হওয়ার পর, সেই কারিকুলামে সেই অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাপ্লিকেবলের মধ্য দিয়ে, অ্যাপ্লিকেবল বিফোর ইমপ্লিমেন্টেশন, সেগুলোকে আরও স্ট্যান্ডার্ডাইজড করার দরকার রয়েছে। অর্থাৎ যে কাজগুলি রাখা হয়েছে, সে কাজগুলি কতটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ ডিসিশন যা নেওয়া হয়েছে সেগুলো কতগুলো তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, মানে তাৎপর্যপূর্ণতা রয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তের। তো প্রতি ক্ষেত্রে সিদ্ধান্তের দরকার আছে। আমি কোন কাজ ইনক্লুড করব, কোন এরিয়া ইনক্লুড করব, সে সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে ডিসিশন যেমন নিতে হয়। কারিকুলাম কনস্ট্রাকশন হওয়ার পরে সে কারিকুলামটা ভ্যালিড হলো কিনা, এফেক্টিভ হলো কিনা, সেটার জন্য ইভ্যালুয়েশনের দরকার আছে। কোন মডেল বা কীভাবে আমরা ইভ্যালুয়েট করব, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। পাশাপাশি হচ্ছে সেই কারিকুলামের যখন ইমপ্লিমেন্ট করবে বা ট্রানজাকশন করবে, যারা করবে, মাস্টারমশাইরা করবেন, শিক্ষকেরা করবেন, অধ্যাপকেরা করবেন, যখন এক্সিকিউট করবেন বা ট্রানজাকশন করবেন, তখন কি মডালিটিস ফলো করবে বা কীভাবে তারা এক্সিকিউট করবে, কতটা করতে পারবে, সে সম্পর্কে একটা এক্সপেরিমেন্টাল একটা সেক্টর বা একটা পার্সপেক্টিভ বা একটা এক্সপেরিমেন্টাল একটা প্ল্যাটফর্ম জেনারেট করার প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত, এফেক্টিভ ডিসিশন নেওয়ার দরকার আছে। প্রতিটা ক্ষেত্রে এফেক্টিভ সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, অর্গানাইজ সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, লজিক্যাল সায়েন্টিফিক সিদ্ধান্ত নেওয়া দরকার আছে। যদি সেইগুলো না হয়ে থাকে, তাহলে কোনো একটা পার্টিকুলার কোর্সের নিরিখে নির্বাচিত যে কোর্স কন্টেন্ট বা সেখানকার যে কারিকুলাম, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেটা সিগনিফিক্যান্ট হবে না। ফলে সোশ্যাল যে ডিমান্ড বা ন্যাশনাল যে ডিমান্ড বা নিডস, সেগুলো কিন্তু মিট হবে না, ফুলফিল হবে না, বা এডুকেশনাল এইমস অ্যান্ড অবজেক্টিভস কিন্তু ফুলফিল করা সম্ভব নয়। এরপরে যে বিষয়টি রয়েছে, সিদ্ধান্ত আবার নিতে হবে। কারিকুলাম সেট হয়ে গেছে, শিক্ষার লক্ষ্য ঠিক হয়ে গেছে, উদ্দেশ্য ঠিক হয়ে গেছে, এবার রয়েছে কি পড়ানো হবে কীভাবে, মাস্টারমশাই কোন মেথড ফলো করবেন। মাস্টারমশাই সেই মেথড ফলো করার জন্য মাস্টারমশাই কী ধরনের কোয়ালিটিস থাকা দরকার, প্রফেশনাল কোয়ালিটিস, পার্সোনাল কোয়ালিটিস, কী ধরনের কোয়ালিটিস থাকা দরকার। মাস্টারমশাই কোন মডেলগুলো ফলো করবেন, কোন মেথড ফলো করবেন, কীভাবে মেথড ফলো করবেন, প্রত্যেকটা মেথডোলজি বা প্রত্যেকটা টিচিং মডালিটিস যখন তিনি ফলো করবেন, মাস্টারমশাইকেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে।
প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। যদি প্রত্যেকটা ক্ষেত্রে এফেক্টিভ সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু টিচিং যে মডালিটিগুলো বা টিচিং যে মোডগুলো সেগুলো এক্সিকিউশন হবে না। আর যদি সেগুলো এক্সিকিউশন না হয় তাহলে কি হবে, কারিকুলামের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হবে না বা সেগুলো পারফর্ম হবে না। আর যেহেতু অ্যাক্টিভিটি পারফর্ম হবে না, লার্নারদের পার্টিসিপেশন ঠিকঠাক হবে না। তার জন্য কি বলা হচ্ছে, একই রকমভাবে তাহলে লার্নারের লার্নিংয়ের কাজটা হলো না, সোশ্যাল ডিমান্ড বা নিডও ফুলফিল হবে না, ন্যাশনাল নিডও ফুলফিল হবে না। তাহলে মূল কাজ হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বিষয়টি বলি, যে একটা জমি রয়েছে, জমিতে উর্বরতা রয়েছে, উর্বরতা শক্তি রয়েছে, এবং সেই জমিতে উর্বরতা শক্তি অনুসারে সেখানে কর্ষণ করার জন্য উচ্চ পর্যায়ের বীজ রয়েছে, উচ্চ পর্যায়ের বীজ রয়েছে। পাশাপাশি কি রয়েছে, উচ্চ পর্যায়ের বিভিন্ন রকমের সার রয়েছে, জৈব সার হতে পারে, কেমিক্যাল সার হতে পারে, বিভিন্ন সার রয়েছে, বিভিন্ন রকমের কর্ষণ পদ্ধতি রয়েছে। কিন্তু দেখা গেল কৃষক মহাশয় সেখানে কি তিনি অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজড নলেজ বা টেকনিক বা প্যাটার্ন ফলো না করে হ্যাপাজার্ডলি সমস্ত কাজ করলেন। অর্থাৎ ভালোভাবে কর্ষণ করলেন না, সার দিলেন না, তারপরে বীজ বপন করলেন না, কিংবা আগে হালকা এলোমেলোভাবে কর্ষণ করলেন, বীজ ফেলে দিলেন, তারপর আবার কর্ষণ করলেন, আবার সার দিলেন। এরকম বিভিন্ন রকম হ্যাপাজার্ড যদি অ্যাক্টিভিটি করে থাকেন তাহলে সেই কৃষক মহোদয় কিন্তু ভালো জমি থাকা সত্ত্বেও, ভালো বীজ থাকা সত্ত্বেও, ভালো রাসায়নিক উপাদান থাকা সত্ত্বেও বা জৈব উপাদান থাকা সত্ত্বেও সেখান থেকে ভালো ফসল উৎপাদন নাও করতে পারেন, নাও উৎপাদিত হতে পারে। সেই জন্য এখানে মনে রাখতে হবে, এই যে এডুকেশন সিস্টেমের যে বীজ বলা যাক বা রিসোর্স বলা যাক, বা এখানে যে কৃষকের ভূমিকাটি বা একজন এখানে যেখানে বলা হচ্ছে যে এখানে যে উপযুক্ত ভূমিকাটি পালন করছে সেটা মাস্টারমশাই, এবং মাস্টারমশাই বা শিক্ষক মহোদয় তিনি কোন মেথডোলজি ফলো করবেন এবং কোন লার্নারদের জন্য কোন মেথডটা সুইটেবল হবে, কোন কোর্সের জন্য কোন মেথডটা সুইটেবল হবে। একই রকম মেথড একই সমস্ত লার্নার সমস্ত কোর্সের ক্ষেত্রে সুইটেবল নাও হতে পারে। সেজন্য প্রত্যেকটা ক্ষেত্রে মেথডকে কি করতে হয়, নির্বাচন করতে হয়, উপযুক্ত মেথড নির্বাচন করতে হয়। তার থেকে বড় জিনিস হচ্ছে এখানে লার্নার যারা থাকে তারা প্রত্যেকের থেকে ডিফারেন্ট, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তি স্বাতন্ত্রতার জায়গা রয়েছে। সেই জায়গা থেকেই বলতে হয় যে সেখানে একটা ডাইভার্সিটির জায়গা রয়েছে, লার্নার ডাইভার্সিটি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর ভিত্তি করে একটা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের মডালিটির ভেরিয়েশনটা দরকার আছে, মডালিটির ডাইভার্সিটিটা দরকার আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মাস্টারমশাই কিন্তু কী করবেন, সিদ্ধান্ত নেবেন, এবং মাস্টারমশাইদেরকে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি যারা কোর্স কন্টেন্ট বা কোর্স কারিকুলাম ডেভেলপ করবেন ওনারাও যখন কারিকুলামটা প্রোভাইড করবেন তখন ওনারাও সাজেস্ট করতে পারেন যে কী মেথোডোলজির মাধ্যমে এই কারিকুলামের অ্যাক্টিভিটিগুলোকে কন্ডাক্ট করা যেতে পারে বা সেগুলোকে ভালোভাবে কারিকুলামটাকে ট্রানজাক্ট করা যেতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাজেশনের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে কারিকুলাম ডেভেলপার যারা থাকবেন বা ইভ্যালুয়েটার থাকবেন তারা কিন্তু সেই সাজেশনসগুলো নেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেটি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বা আবশ্যকতা রয়েছে। ডিসিশন মেকিংয়ের স্ট্র্যাটেজি বা প্রিন্সিপালসগুলোকে মাথায় রাখতে হবে। মাস্টারমশাই যেমন রাখবেন প্রত্যেকটা টিচিং মডালিটিস বা টিচিং মোডকে এক্সিকিউট করার ক্ষেত্রে কারিকুলাম ডেভেলপাররা একই রকমভাবে সেগুলোকে ফোকাস করবেন। এরপরে যেটা রয়েছে ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস মানে এখানে বলা হচ্ছে অ্যান্ড ডিসিশন মেকিং। ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিসিশন মেকিংয়ের কী বলা হচ্ছে যে ইনস্ট্রাকশন ব্যাপারটা কি, এই যে নলেজ বা যে এক্সপিরিয়েন্স বা যে কনসেপ্টগুলো লার্নারকে দেওয়া হচ্ছে, লার্নাররা রিসিভ করছে, এক কথায় যে মেসেজগুলো হচ্ছে লার্নারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে থ্রু টিচিং। টিচিং ইজ এ প্রসেস যার মাধ্যমে কিছু নলেজ যাচ্ছে লার্নারদের কাছে, কিছু ইনফরমেশন যাচ্ছে, কিছু ডেটা যাচ্ছে, কিছু কনসেপ্ট যাচ্ছে, কিছু ডিসিশানস যাচ্ছে। প্রত্যেকটা যে যাচ্ছে সেই নলেজ বলা যাক, সেই ইনফরমেশন বলা হোক বা এক্সপিরিয়েন্স বলা হোক, সমস্ত বিষয়গুলোকে মূলত কী বলা হয়, একটি শব্দ দিয়ে উল্লেখ করা হয় টিচিং টেকনোলজির পরিভাষায়, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন। তাহলে কি বলা হচ্ছে যে ইনস্ট্রাকশন ডেলিভার করে, অর্থাৎ ইনস্ট্রাকশনটা কি, ইনস্ট্রাকশন ইজ নলেজ। ইনস্ট্রাকশন এটা ইনফরমেশন হতে পারে, কনসেপ্ট হতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম ডিরেকশনস হতে পারে, সাজেশনস হতে পারে। সেগুলো কি হচ্ছে মেসেজ রূপে টিচারের কাছ থেকে লার্নারের কাছে যাচ্ছে। তাহলে এই যে মেসেজ ফর্মে যে ইনফরমেশন বা নলেজগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন। তো এবার প্রশ্নটা হচ্ছে যে ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিসিশন মেকিং, অর্থাৎ ইনস্ট্রাকশন রিলেটেড যে অ্যাক্টিভিটিস রয়েছে কীরকম, ইনস্ট্রাকশনাল টেকনোলজি রয়েছে, ইনস্ট্রাকশনাল ট্রানজাকশন রয়েছে, ইনস্ট্রাকশনাল ডেভেলপমেন্ট রয়েছে, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস রয়েছে, এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, ইনস্ট্রাকশন ওরিয়েন্টেড ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস রয়েছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ঠিকঠাকভাবে সম্পাদন করতে হবে। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ সেট করা,
ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অনুসারে ইনস্ট্রাকশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সকে সিলেক্ট করা, নলেজ এক্সপিরিয়েন্স সিলেক্ট করার পরে সেগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, সেগুলোকে প্রপারলি লার্নারদের কাছে পৌঁছে দেওয়া, লার্নাররা সেগুলোকে রিসিভ করলো কি না, ভালোভাবে কমিউনিকেশনের মধ্য দিয়ে সেগুলোকে ভালোভাবে রিসিভ করলো কি করলো না, সেগুলো পারছে কি পারছে না রিসিভ করতে, সেক্ষেত্রে কোনো রকমের ব্যারিয়ার্স বা কোনো রকম অবস্ট্যাকলস রয়েছে কি না, প্রতিটা ক্ষেত্রকে ভালোভাবে মূল্যায়ন করার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রকে ভালোভাবে বিচার বিবেচনা করার জন্য প্রতি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে কার্যকরী রূপে, প্রত্যেকটা ডিসিশন মেকিংয়ের যে স্ট্র্যাটেজি বা প্রিন্সিপালস রয়েছে সেই অনুসারে সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিসিশন মেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের ক্ষেত্র রয়েছে, অর্থাৎ এটা একটা তাৎপর্যপূর্ণ একটা বিষয়, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে যেটা রয়েছে, টিচিংয়ের পার্ট হয়ে গেল, টিচারের পার্ট হলো, এবার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে লার্নিং মেথোডোলজি অ্যান্ড ডিসিশন মেকিং। এবার লার্নাররা লার্ন করবে, যে লার্নাররা লার্ন করার সময় তারা বিভিন্ন রকমভাবে শিখে থাকে। তো লার্নিংয়ের স্টাইল কিন্তু একরকম নেই, বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। একটা ক্লাসে যদি 50 জন লার্নার থাকে, 50 জন 50 রকমভাবে শেখে, কারণ প্রত্যেকটা 50 জন স্টুডেন্টের মধ্যে কী আছে, তাদের যে সাইকোলজিক্যাল অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি বা ডাইভার্সিটি বা ডিফারেন্সিয়েশনস প্রত্যেক লার্নারের জন্য প্রত্যেকের ডিফারেন্ট হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা লার্নার প্রত্যেকে বিভিন্নভাবে শিখে থাকে, তাদের কগনিটিভ স্টাইলের উপর ভিত্তি করে শিখে থাকে। বিভিন্ন রকম লার্নিং স্টাইল রয়েছে যেগুলো তারা নিজেদের মতো করে ফলো করে বা এক্সিকিউট করে। তার লার্নিং স্টাইল ডিফারেন্ট। তো এবার প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা কমন একটা কারিকুলামের জন্য বা একটা কমন কারিকুলামের যে সমস্ত ডিফাইন যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো লার্নারদের সামনে আসবে, সে লার্নাররা যখন লার্ন করবে, সে লার্ন করার সময় কিন্তু লার্নারদেরকেও কিন্তু প্রতি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, বা লার্নারদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে মাস্টারমশাইরা হেল্প করে থাকেন। লার্নাররা সবসময়, অর্থাৎ ম্যাচিওর লার্নাররা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু কম ম্যাচিওর যারা রয়েছে সে লার্নাররা তো সিদ্ধান্ত নিতে পারে না। তো সেক্ষেত্রে লার্নাররা কী মডালিটিস মেনটেন করে, কি লার্নিং মডালিটি মেনটেন করে লার্ন করবে, কোন মডালিটিটা সুইটেবল হবে, সেটা কিন্তু সে সম্পর্কেও সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমাদের সাম্প্রতিককালে আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বিচার বিশ্লেষণ করি, যে একই রকম মোড প্রত্যেকটা লার্নারকে দিয়ে দেওয়া হয়, দেখা যাচ্ছে সেই মোডগুলো সমস্ত লার্নারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কম্প্যাটেবল নাও হতে পারে, সেগুলো নাও হতে পারে কি হচ্ছে না। ফলস্বরূপ কী হচ্ছে, একটি লার্নারের কিন্তু বিভিন্ন রকমের অ্যাচিভমেন্টের দিক থেকে, একাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে একটা বিভিন্ন রকম ভেরিয়েশন দেখা যাচ্ছে। একদম নিচু স্তরে বিলো অ্যাচিভার দেখতে পাচ্ছি, বহু লার্নার ফেল করছে, বহু লার্নার অ্যাচিভ করতে পারছে না, মডারেট অ্যাচিভার রয়েছে, খুব কম সংখ্যক লার্নার রয়েছে হাই অ্যাচিভার আছে। তার মানে কি দেখা যাচ্ছে, যে সেই মোডের জন্য যে সমস্ত এবিলিটি বা ক্যাপাবিলিটি লার্নারদের থাকা দরকার মার্চ করার জন্য বা কম্প্যাটেবল হওয়ার জন্য, সে ক্যাপাবিলিটি কিন্তু প্রত্যেকটা লার্নারে থাকছে না, সেই মোডের জন্য, মোড অফ লার্নিং আর মোড অফ টিচিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। ফলস্বরূপ তারা কিন্তু সবাই কিন্তু একই ধারায়, একই গতিতে, একই স্পিডে শিখতে পারছে না। সেই জন্য কী করতে হবে, এখানে যদি আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক লার্নিং মেকানিজম বা ইন্ডিভিজুয়ালিস্টিক লার্নার্স ডেভেলপমেন্টের বিষয়টিকে ফোকাস করতে চাই ফর দি বেনিফিট অফ দ্য সোসাইটি অ্যান্ড নেশন, যদি আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, প্রত্যেকটা লার্নারের যে লার্নেবল যে পোটেনশিয়ালিটি বা ক্যাপাবিলিটি রয়েছে সেগুলোকে কিন্তু কী করতে হবে, স্ক্রিনিংয়ের প্রয়োজন রয়েছে। তো স্ক্রিনিংয়ের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, কোন লার্নাররা তাদের পোটেনশিয়ালিটি অনুসারে কোন মডালিটির তাদের জন্য সুইটেবল হবে, তার জন্য স্ক্রিনিংয়ের প্রয়োজন রয়েছে। সেই স্পেসিফিক স্ক্রিনিং ছাড়া কিন্তু যদি লার্নিং হয়, তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট ভেরিয়েশন দেখা দেবে। সেখানে কিন্তু সোসাইটির নিড যেভাবে অ্যাসপিরেশন, সোসাইটিতে যে অভিভাবকরা যেমনভাবে দেখছে, প্রত্যেকটা অভিভাবকই চাইবে তার সন্তানরা বেস্ট হোক, ভালো জীবনে ভালো একটা জায়গা গেইন করুক, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম বহু সংখ্যক লার্নার আছে, তারা সেই জায়গাটা গেইন করতে পারছে না একাডেমিক্যালি, বা তারা অন্যান্য একটু পিছিয়ে পড়ে যাচ্ছে। ফলস্বরূপ কী হচ্ছে, তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা ক্রিয়েট হচ্ছে, সোশ্যাল একটা ক্রাইসিসের জায়গা তৈরি হচ্ছে, ফ্যামিলিতে ক্রাইসিসের জায়গা তৈরি হচ্ছে। এই ক্রাইসিসগুলোকে মিনিমাইজ করার জন্য যেটা একটা স্পেসিফিক স্ক্রিনিংয়ের প্রয়োজন রয়েছে, এবং সেই স্পেসিফিক স্ক্রিনিংয়ের জায়গার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো সেগুলোকে ফলো আপ করতে হবে, করা দরকার আছে ফর দি সিলেকশন অফ দি লার্নিং মেথোডোলজি, লার্নিং রিলেটেড অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট টাইপস অফ লার্নিং রিলেটেড অ্যাক্টিভিটিস। এরপর রয়েছে কি, লার্নাররা যে লার্ন করবে, লার্ন করার পরে বা তারা যা অ্যাচিভ করলো, সেই অ্যাচিভমেন্টটাকে অ্যাপ্রোপ্রিয়েট ইভ্যালুয়েশনের প্রয়োজন রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে। যদি ভালোভাবে ইভ্যালুয়েশন না হয়, ইভ্যালুয়েশন সিস্টেম অ্যান্ড ডিসিশন মেকিং ভালোভাবে ইভ্যালুয়েট করতে হবে, তাদের অ্যাচিভমেন্টটাকে মূল্যায়ন করতে হবে।
তারা 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 কীভাবে তাদের যে কগনিটিভ চেঞ্জ আসছে, তাদের যে বিহেভিয়ারাল চেঞ্জ আসছে, তাদের সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে, সাইকোলজিক্যাল পোটেনশিয়ালিটি রিফ্লেকশন হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি আমরা মেজার করবো কীভাবে, সে সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব কীভাবে। ইভ্যালুয়েশন, তার জন্য বিভিন্ন রকমের মেজারমেন্ট টেকনিক, অ্যাসেসমেন্ট টেকনিক, ইভ্যালুয়েশন টেকনিক রয়েছে, কিন্তু কোন লার্নারের জন্য কোন অ্যাসেসমেন্ট টেকনিকটা সুইটেবল হবে এবং কোন লার্নারদের জন্য বা কোন কোর্সের জন্য, কোর্স কন্টেন্টের জন্য, কোর্স ডিজাইনের জন্য কোন ইভ্যালুয়েশন টেকনিকটা সুটেবল হবে এবং সেই ইভ্যালুয়েশন টেকনিকের ড্রব্যাক কী কী রয়েছে, তার পজিটিভ সাইড কী কী রয়েছে, সমস্ত দিকগুলোকে বিচার বিশ্লেষণ করা এবং অ্যাপ্রোপ্রিয়েট ইভ্যালুয়েশন মেথোডোলজি সেট করা ক্ষেত্রেও কিন্তু কী করতে হবে, আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ ইভ্যালুয়েশন মেথোডোলজি কী হবে, মূল্যায়নের মেথোডোলজি কী হবে, সেখানে কোন টেকনিক ফলো করে লার্নারদের অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট, কগনিটিভ চেঞ্জ, বিহেভিয়ারাল চেঞ্জ, শুধুমাত্র নিছক কিছু তথ্য বা জ্ঞান সংগ্রহ করলো, তার ভিত্তিতে তার কিছু পরিবর্তন এলো না, কগনিটিভ এনভায়রনমেন্ট চেঞ্জ হয়নি, তার ইমোশনাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়নি, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে, তাহলে সেই অ্যাচিভমেন্ট, সেই স্কোরের, সেই মার্কসের কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই। তো সেই জন্য বলা হচ্ছে যে কোন ইভ্যালুয়েশন টেকনিকের মাধ্যমে আমরা তাদের অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টস, কগনিটিভ লেভেলের চেঞ্জের ক্ষেত্রে, বা সাইকোলজিক্যাল ফিল্ডে চেঞ্জের ক্ষেত্রে, ইনফরমেশন তাদের ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের ক্ষেত্রে, তাদের মধ্যে কী ধরনের চেঞ্জ আসছে, সেই চেঞ্জ সম্পর্কে একটা উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সেই কাজগুলি কী করব, কীভাবে করা হবে, সেই কাজগুলি করার ক্ষেত্রেও কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে যেটা রয়েছে সবার শেষে আজকে আমরা আলোচনা করব যে স্কুলিং অর ইনস্টিটিউশনালাইজিং অফ এডুকেশন অ্যান্ড ডিসিশন মেকিং। স্কুলিং অর্থাৎ কীভাবে, কোন প্রতিষ্ঠানে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের নেচার কেমন হবে, কোথায় এই অ্যাক্টিভিটিগুলো হবে, অর্থাৎ একাডেমিক অ্যাক্টিভিটিগুলো যে ইনস্টিটিউশনে হবে তার অ্যাটমসফিয়ার কী হবে। স্কুল যদি হয় তাহলে স্কুল এফেক্টিভনেস কীভাবে, এফেক্টিভ স্কুলিং কীভাবে করা যেতে পারে, এফেক্টিভ ইনস্টিটিউশনালাইজিং কোন টেকনিকে করা যেতে পারে, তার জন্য কী কী অ্যাপ্রোচ, কী কী ফলো সিস্টেম রয়েছে, সেই অ্যাপ্রোচ সিস্টেম সমস্ত কিছু, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস কী হবে, কী প্রোভাইড করা দরকার আছে, কোন কোর্স কন্টেন্ট বা কোন কারিকুলামের জন্য কী ইনফ্রাস্ট্রাকচারটা সবথেকে বেশি অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে কোনটা কম্পেটেবল, এই ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে প্রতি ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমরা মনে করি যে এডুকেশনকে যদি এফেক্টিভ করতে হয়, এই এফেক্টিভ করার মানসিকতা যদি রাষ্ট্রযন্ত্রের থাকে বা এফেক্টিভ এডুকেশন সিস্টেমটাকে জেনারেট করার যে একটা অভিপ্রায় যদি সমাজ ব্যবস্থার থাকে, তাহলে সেক্ষেত্রে এই এডুকেশন সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছে, একাডেমিক কাজের সাথে যারা যুক্ত রয়েছে, প্রত্যেক ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে এটাই যে তারা যে সমস্ত কাজকর্মগুলি করবেন তারা প্রত্যেকেই যেন প্রত্যেকটি কাজই যেন সদার্থকভাবে, ভালোভাবে, উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যেন কাজগুলি করে থাকেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে এফেক্টিভ ডিসিশন যেন তারা নিয়ে থাকেন, এফেক্টিভ ডিসিশন নেওয়ার জন্য যা যা করণীয় তা যেন করে থাকেন। এভাবেই কিন্তু আমরা একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা নির্মাণ করতে পারবো, যে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা একটা সমৃদ্ধ সমাজ নির্মাণ করতে পারবো এবং সমৃদ্ধ সমাজ নির্মাণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থার একটা পরিপ্রেক্ষিত আমরা নির্বাচন করতে পারবো, যার মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা রাষ্ট্রীয় গৌরব আমরা অর্জন করতে পারবো। এই আশা রাখছি এই ভাবনাগুলিকে আমরা চর্চার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেব, সবার মধ্যে এই ভাবনাগুলিকে একটা বিশেষ মান্যতায় প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এই আশা রেখে আজকে আমার এই আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।